সুপ্রিয় বন্ধুগণ, যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি বুঝে নেই। হ্যাঁ বন্ধুগণ, আজকের বিষয় হলো প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2018। এই প্রশ্নতে যে সকল ইংরেজি অংশগুলো আসছে সেই ইংরেজি অংশগুলো এইখানে একসাথে নিয়ে এসে আমরা এই বিষয়টি সাজানো হলো। এই বিষয়টি আমরা ভেঙে পুরো বিষয়টি কেন হলো না হলো কিভাবে পড়বেন সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি বুঝে নিই। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড প্রাথমিক শিক্ষক নিয়োগ চূড়ান্ত সাজেশন মডেল টেস্ট এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটিতে প্রায় 12,000 প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। এগুলো যদি বুঝে পড়েন ইনশাল্লাহ এদের মধ্যে থেকে 80টি বহু নির্বাচনী প্রশ্ন অবশ্যই কমন পড়বে, বিশ্বাস রাখুন। হ্যাঁ বন্ধুগণ, এদের মধ্যে থেকে এবং এদের আদলে ইনশাল্লাহ আসবে। তাই বুঝে পড়ুন যা কিছু পড়বেন। এখন আসুন আমরা বুঝে পুরো বিষয়টি পড়ব। লক্ষ্য করুন, এখানে 2014-তে যে প্রশ্নতে এসেছে, যেমন ডি ফ্যাক্টো অর্থ হলো কার্যত, বস্তুত, বাস্তবে। এখানে 4টি উত্তর দেওয়া হলো, কোনটি উত্তর হবে? ইন রিয়েলিটি অর্থ হলো বাস্তবে, এভিডেন্স হলো সাক্ষ্য প্রমাণ, বাই রাইটস অধিকারে, এইভাবে হবে। কিন্তু তো এখানে হলো ইন রিয়েলিটি বাস্তবে, বাস্তব থেকে কি হবে? কার্যত বা বাস্তবে, এই উত্তরটি হবে। তারপর আসুন বন্ধুগণ, দ্য লিঙ্গুয়া ফ্রান্সকা, এটি অর্থ হবে আন্তর্জাতিক মিশ্রিত ভাষা বলতে আমরা বুঝি মিক্স ল্যাঙ্গুয়েজ। এই মিক্স ল্যাঙ্গুয়েজকে অর্থ বোঝানো হয়। এখন আসেন এখানে দ্য অ্যান্টোনিম অফ রিপালস এর হবে উত্তর হবে যে বিপরীত শব্দ হবে বিতাড়িত করা। বিতাড়িত করা এটাকে কি হবে? আকর্ষণ করা। আকর্ষণ এর বিপরীত বিতাড়িত করা। তারপর চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটি সঠিক উত্তর? আই উইশ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম। তো বন্ধুগণ, আমরা এটা জানি আই উইশ এই জাতীয় বাক্যকে সাবজেক্ট প্রণয়নের পরে অয়ের বসে, আমি যদি তুমি হতাম। এখানে এমও হবে না, ওয়াজ বা আর কোনোটি হবে না। আই উইশ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, এর অর্থ প্রকাশিত হয়। তারপর 5 নম্বর হলো আই ডেস টু মিট ইউ ইভার সিন্স আই রেড দ্য ফার্স্ট নভেল। তো বন্ধুগণ, এখানে আমি আপনার দ্রুত উপন্যাসটি পড়ার পর থেকে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য প্রত্যাশা করছি। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করেন এখানে আই হ্যাভ হপড হবে। তো আমরা জানি বন্ধুগণ যে সিন্স যুক্ত বাক্যের প্রথম সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স হলে দ্বিতীয় বাক্যটি পাস্ট ইনফিনিটিভ হবে। তো বন্ধুগণ, এই বাক্যটি হলো পাস্ট টেন্স, যদিও রিড থেকে রেড হবে, উচ্চারণটি রেড হবে। তারপর আসুন দ্য বেবি ফ্যাট, শিশুটিকে ড্যাশ ফর মাই মিল্ক, এটা হবে দ্য বেবি ফ্যাট অন মিল্ক, বা যে শিশুরা, এখানে বেবি দিয়ে বোঝানো হলো শিশুরা দুধের ওপর বেঁচে থাকে, অর্থাৎ দুধ খাওয়ার উপর বেঁচে থাকে, এটাকে বোঝানো হলো। তো এখন আসেন চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন কোনটি হবে? এখন লক্ষ্য ইন দ্য সেন্টেন্স যে হি হ্যাঙ্কার্ড আফটার ফেম, সে সুনামের জন্য লালায়িত। তো বন্ধুগণ, এটা হলো যে হাঙ্কার আফতার মানে কোনো কিছু তার লালায়িত হওয়া বা গভীরভাবে মনোনিবেশ করা বা আকাঙ্ক্ষা করা, গভীরভাবে আকাঙ্ক্ষা করা হলো হাঙ্কার আফতার, এটা হবে। তারপরে হুইচ ফর্ম অফ দ্য ওয়ার্ড ইজ অ্যাডজেক্টিভ, নিচে কোনটি অ্যাডজেক্টিভ হবে? বন্ধুগণ লক্ষ্য করুন যে রিসলভ, দ্য রিসলেশন, যে তো বন্ধুগণ আমরা জানি এলওয়ার যুক্ত যত শব্দ থাকবে ম্যাক্সিমাম সকল শব্দে অ্যাডভার্ব হয়। তারপর সংযুক্ত শব্দগুলো নাউন হয়। আর এটা হলো ভার্ব, এটা হলো অ্যাডজেক্টিভ। এটা কি হলো? অ্যাডজেক্টিভ। আপনাকে এইভাবেই খেয়াল করতে হবে, যখন আপনি মিনিং বুঝতে পারবেন না আনুমানিকভাবে কিন্তু উত্তর দিতে পারবেন। তারপর 9 নম্বর হলো দ্য ডোর ওপেন অটোমেটিক্যালি, দ্য ভার্ব ইন দিস সেন্টেন্স। তো বন্ধুগণ, এই সেন্টেন্সে ভার্ব কোনটা? ভার্বটা কি হবে? এখানে ইনট্রানজিটিভ ভার্ব। আমরা জানি যে ভার্বের অবজেক্ট নেই, অর্থাৎ সক্রিয় কোনো অবজেক্ট মানে কর্ম নেই, সেটা ইনট্রানজিটিভ ভার্ব। যদি কর্ম থাকে তাহলে কিন্তু ট্রানজিটিভ ভার্ব হবে। তারপর ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একা বাস করতে পারে না। এখন অ্যালোন শব্দটি কিভাবে ব্যবহার করা হলো? এখানে হলো অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হলো। অর্থাৎ আমরা অ্যাডভার্ব জানি কখন, কোথায়, কেন, কিভাবে সম্পন্ন হয়, সেই শব্দগুলোকে অ্যাডভার্ব বুঝে নিতে হবে। তা সে মানুষ একা বাস করতে পারে না। কিভাবে বাস করতে পারে? একা বাস করতে পারে না। তারপর আসেন কারেক্ট প্যাসিভ ফর্ম। এখানে দ্য বয় প্লিজড আস, ছেলেটি আমাদেরকে খুশি করেছিল। তো উইও এখানে অবজেক্ট হলো
অবজেক্টকে সাবজেক্ট করতে হবে উই ওয়ার, যেহেতু পাস্ট টেন্স তাই ওয়ার। উই ওয়ার প্লিজড উইথ দ্য বয়, ছেলেটির কর্তৃক আমরা খুশি হয়েছিলাম বা সন্তুষ্ট হয়েছিলাম। তো বন্ধুগণ, প্লিজডের পর সবসময় উইথ বসে, কখনো বাই বসবে না। তো এখানে প্লিজড বাই হবে না, যে উইথ হবে। এখন আসুন 12 নাম্বার, সলভ দ্য প্রবলেম, সমস্যাটি সমাধান করো। প্যাসিভ কি হবে? এটা ইম্পারেটিভ বাক্য। তো লেট দ্য প্রবলেম বি সলভড বাই ইউ, তো এখানে হবে লেট দ্য প্রবলেম দিতে হবে তো বি সলভড বাই ইউ। তো বন্ধুগণ, বাই ইউ না দিলেও চলবে, কিন্তু এখানে লেট হবে, লেট যুক্ত বাক্য, ইম্পারেটিভ বাক্যকে লেট দিয়ে করতে হবে। তারপরে কোনটি শুদ্ধ? কনকোয়ারর, এটা হলো শুদ্ধ শব্দ। তো বন্ধুগণ, কনকোয়ারর আর হবে না। তা কিছু কিছু শব্দ আছে, ভার্ব আছে, ভার্বের সাথে যদি আর থাকে, আর এর মানে আর যুক্ত শব্দগুলোকে আমরা কম্পারেটিভ যে নাউন করতে হলে ও আর দিয়ে নাউন করতে হয়, এটা মনে রাখতে হবে। তবে সকল ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য নয়, সেটাও খেয়াল রাখতে হবে। চুজ দ্য কারেক্ট স্পেলিং, সঠিক যে অ্যাসাইনমেন্ট শব্দটি হলো সঠিক, ASSESSMENT মেন, এটা হলো অ্যাসাইনমেন্ট, সঠিক শব্দ। ডাবল এস হবে, এখানে একটা এস হবে না, এখানে ডাবল এস হবে, সেটা খেয়াল করতে হবে। আইডেন্টিফাই দ্য কারেক্ট মিনিং, টু কিপ ওয়ানস হেড, কাউকে শান্ত রাখা, টু কিপ ক্লাম, কাউকে শান্ত রাখা, এটা বোঝানো হলো। যে ব্লু স্কিপড আর্থ, তো এখানে কি হবে? তো বন্ধুগণ, এই হলো মূল বিষয়টা। এখন আসেন রিপোর্ট দ্য ফলোইং দ্য ইনডিরেক্ট পিচ, হি সেড টু মি, হাউ ডিড ইউ ডু ইট। তো বন্ধু, এটা হবে বাক্যটি ইন্টিগ্রেটিভ। তাই হি আস্কড মি বাই ইনকোয়ার্ড অফ মি হাউ আই হ্যাড ডান ইট। তো বন্ধুগণ, ইনকোয়ার্ড বা আস্কড একই অর্থ। আস্কডের বিপরীতে কি হবে? ইনকোয়ার্ড অফ, অর্থ একই অর্থ প্রকাশিত হয়। অতএব হি ইনকোয়ার্ড অফ মি হাউ থাকলে হাউ হবে, এখানে ইউ মানে কি আই হবে। তবে যেহেতু পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট টেন্স হবে, হ্যাড ডান ইটই হবে। তারপর আসেন যে 18 নাম্বার হলো, হি সেড তুমি ডু লাইক মিউজিক, তুমি কি মিউজিক পছন্দ করো? এটা ইন্টিগ্রেটিভ বাক্য, সিম্পল ইন্টিগ্রেটিভ। তাই কি হবে? হি আস্কড মি ইফ আই লাইকড মিউজিক, সে আমাকে জিজ্ঞাসা করলো আমি মিউজিক পছন্দ করি কিনা। তো বন্ধুগণ, উপরে বাক্যগুলো কেন ভুল হবে সেটা লক্ষ্য করেন। ইন্টিগ্রেটিভ বাক্য কখনো সেট হয় না, আস্কড মি ডু জয়নিং, এটা হবে না। তো হি আস্কড পরে কখন টু বসে না, এইভাবে আপনার খেয়াল করতে হবে কেন ভুল। এটা ভুলটা যদি ধরতে পারে, শুদ্ধতার সামনে বেশি উঠবে। নেগলেক্ট সিনোনিম, অবহেলা করা, অবজ্ঞা করা। কেয়ারলেসনেস হলো অবজ্ঞা করা, এটা কি বোঝানো হলো। তো এখন আসেন নুড মানে হলো বিপরীত শব্দ হলো যে ক্যান্সেলড, গোপন। তো নুড মানে হলো খোলামেলা, নেকেড যাকে বলা হয়, খোলামেলাকে, এটাই হলো অ্যান্টোনিম, বিপরীত শব্দ। যদি এটা সমার্থক শব্দ হতো, নেকেড দিয়ে বোঝানো হতো। আর যদি সমার্থক শব্দ হয়, বিপরীত শব্দ হয়, এখানে আপনি এক্সপোজড কিন্তু নুডের সমকক্ষ। আর কনসেল্ট মানে গোপন, যা গোপন করে রাখা হয়। তো বন্ধুগণ, আজকে এই ছোট্ট অংশ থেকে আমরা শিখে নিলাম 2014 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে প্রশ্ন থেকে প্রশ্ন থেকে ইংরেজি অংশটা আমরা এখানে নিয়ে আসা হলো, এই অংশটা আমরা বুঝে গেলাম। এইভাবে আমরা প্রায় 100টি মতো ভিডিও লেকচার দেবো, আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ। প্রতিটি ভিডিও যদি আপনি ভেঙে বুঝেন, তাহলে আপনি দ্রুত গতিতে এগিয়ে যাবেন। পরীক্ষার হলে যেভাবে আসুন না কেন, ইনশাল্লাহ আপনি উত্তর দিতে সক্ষম হবেন। আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ। যাদের ভিডিও লেকচার দরকার, কমেন্টস করুন, এবং যে বিষয়টি আপনার বোঝেন না সেই বিষয়টি কমেন্টস করে জানান, আমরা সেই সকল উত্তরগুলো দিয়ে থাকবো। থ্যাংক ইউ ভেরি মাচ।